আজকে সারা রাত ধরে আমাকে এভাবে পেছন থেকে জড়িয়ে ধরে রাখবে? এতদিন যেমন আমার পেছনে পেছনে ঘুরে বেড়াতে। কি মনে হয় আমাকে তুমি চাইলে শুধু জড়িয়ে ধরে রাখবো না, আরও অনেক কিছু করব। আবির আর আয়রা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর সেই ভালোবাসা পূর্ণতা পেল আজকে। আজকের জন্য এইটুকু করলেই হবে, বাকি সব আগামীকালের জন্য রেখে দাও। আমি শুধু আজকে চোখ বন্ধ করে তোমাকে অনুভব করতে চাই। আগামীকাল তো আমার ওই প্রিন্সিপাল শ্বশুর আসবে আমাদের নিতে। তখন তো সবার সামনে তোমার কাছে ঘেঁষতেই পারবো না মহারানী। হেসে হেসে কেন স্যার? এখন তো আমি সারা জীবনের জন্য আপনার। এখন তো আর কারো ভয়ে লুকিয়ে রাখতে হবে না। এই আমি সম্পূর্ণটাই এখন তোমার। একটা কথা জানো আবির, তোমার বুকে আমার প্রশান্তি। আর প্রতিদিন বাইরে যাওয়ার আগে আমাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে তারপর যেতে হবে, নইলে আমি রেগে যাব। আরে পাগলি, আমি কি একবারও বলেছি দিব না? তুমি চাইলে এখন তোমার সর্বাঙ্গে আমার চুমু এঁকে দেই। কষ্ট করে পাওয়া জিনিস ব্যবহার করতে আমার আর তর সইছে না। প্রথম দিন কলেজে আবির প্রিন্সিপালের রুম থেকে বের হওয়ার পথে আয়রাকে দেখতে পাই। প্রথম দেখাতেই মনে ধরে যায়। তারপর জানতে পারে প্রিন্সিপালের একমাত্র মেয়ে আয়রা। আবিরও খুব ভালো ছাত্র ছিল, তাই সকল স্যারেরা আবিরকে অনেক প্রায়োরিটি দিত। আর আমিরও একটু সময় পেলে আয়রার পিছনে লেগে থাকে। ও সোনা, আজকে আর কোনো কথা নয়, আমাকে বুকে নিয়ে ঘুমাবে চলো। না হয় আমি কিন্তু রেগে যাব, বলে দিলাম। ওকে ম্যাডাম, কাম। তুমি ঘুমাও, আমি তোমাকে মন ভরে দেখি। লাভ ইউ। আবির দুষ্টু বউটাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আয়রার ঘুম ভাঙে শাশুড়ির ডাকে। আয়রা মা, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বৌমাকে নিয়ে নিচে নেমে এসো। নাস্তার পর পার্লারের লোক চলে আসবে সাজাতে, মেহমানরাও চলে আসবে। এই ছাড়ো, সকালবেলা দুষ্টুই নয়, মা ডাকছে, উঠে ফ্রেশ হয়ে নাও। একটু শোনা, রাতে তো দুষ্টুমি করতে দিলে না। এখন একটু করে ফ্রেশ হই, আর কিছু না হলেও তোমার ঠোঁটের মিষ্টিটুকু নিয়ে সকাল শুরু করি, ভালো হবে না? এই না না, দুষ্টু পাজি, আর একটু হলে দম বন্ধ হয়ে মইরাই যাইতাম। তোমাকে মিষ্টি নয়, প্রতিদিন সকালে করলার রস মিশিয়ে খাওয়াবো। তোমার ঠোঁটে করলাও মিষ্টি হয়ে যাবে। আসো, তোমাকে নিয়ে একসাথে ফ্রেশ হই। একদম না, আমি তো তোমার সাথে যাব না এখন, কিন্তু একদম কাছে আসবে না, বলে দিলাম। আয়রাকে পাজা কোলে করে নিয়ে যায় ঝর্ণার নিচে। আবিরের শ্বাস প্রশ্বাস আয়রার মুখের উপর পড়ছে। অদ্ভুত এক অনুভূতি দুজনকেই ঘিরে ধরে। আবির আয়রার নাকে নাক ঘষে ঠোঁটে হালকা করে একটু ঠোঁট ছুঁয়ে দিল। আবিরের এমন স্পর্শে আয়রা কেঁপে উঠল। যেখানে দুটি মন এক হয়ে যায়, সেখানে ছোট ছোট আদরগুলিও প্রশান্তি দেয়। শোনো না, আলমারিতে একটা শাড়ি তোলা আছে তোমার আজকের অনুষ্ঠানের পরার জন্য, পিঙ্ক কালার। আমার পছন্দ, ওইটা পরবে। বলা তো যায় না, প্রিন্সিপাল শ্বশুর আবার কোথায় ভুল ধরে বসে। চলো নিচে যাই। চলো। এসো মা, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? হলে আমাকে বলবে। আর এই বাদরটাকে একদম প্রশ্রয় দিবে না, সব সময় টাইট দিয়ে রাখবে। ও কিন্তু অনেক দুষ্টু। খাওয়া শুরু করো। মা, সবসময় আমাকে এসব বলবে না, আমি এখন যথেষ্ট বড় হয়েছি। অনেক বড় হয়েছিস, বিয়ে দিয়েছি, এবার আমাকে একটা নাতি নাতনি দিয়ে উদ্ধার কর। মায়ের হঠাৎ এমন কথা শুনে দুজনে চোখ বড় করে দুজনের দিকে তাকিয়ে থাকে। আয়রা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। অল্প কিছু খাওয়ার পর বৌমা, খাবার পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি লোক পাঠাচ্ছি তোমাকে সাজানোর জন্য। আচ্ছা আম্মু। মা, আমি বাহিরে গিয়ে দেখি কাজ কতদূর এগুলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখো, বৌমার বাড়িতে একটা ফোন দিও, ওনাদের আসতে কতক্ষণ লাগবে। ওকে, দিচ্ছি। আম্মু আমি উপরে গেলাম। বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে। আয়রাকে সাজানো হচ্ছে। এরই মধ্যে অনেক মেহমান চলে আসছে। আবির কাজ শেষ করে রুমে ফিরে বউকে দেখে তো অবাক। দেখো আয়রা, রাত থেকে এখন পর্যন্ত নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছি। এখন তো এই অপ্সরাকে দেখা মনে হয় আর কন্ট্রোল করতে পারবো না। দেখো, ভালো হবে না একদম। বাদর একটা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, রেডি হও। 1 মিনিট, কাছে এসো, একটু জড়িয়ে ধরি আমার বুকে। এই, তুমি কবি হলে কবে?
যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি, যেদিন তোমার প্রিন্সিপাল বাবা আমাকে ডেকে জিজ্ঞেস করেছিল আমার মেয়েকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে হবে। ও মা, লক্ষ্মীটি তোমাকে ভালোবেসে সব হতে পারে। এবার কিন্তু দেরি হচ্ছে। হ্যাঁ যাচ্ছি, তুমি বসো। আবির আয়রা একসাথে বসে আছে, মনে হচ্ছে দুটি সুন্দর কবুতরের জোড়া। দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। আবিরও পিঙ্ক কালার ম্যাচ করে পরছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। এখন তো মেয়ে জামাইকে দেখে আরো বেশি ভালো। আসতে কোনো সমস্যা হয়নি? আয়রা আবির দুজন সবার সাথে কুশল বিনিময় করে সবাই খাওয়া দাওয়া করে এখন রওনা হওয়ার পালা। আম্মু, আপনি সাবধানে থাকবেন, ঠিকমতো ঔষধ খাবেন। আমি পৌঁছে ফোন দিব, আর আপনাকে অনেক মিস করব। বিআই সাহেব, আপনার মেয়ে একদম সংসারী হয়ে গেছে, এবার আমার ছুটি কাটাতে হয়। ও কোনো ভুল করলে আপনি মা হিসাবে সংশোধন করে দেবেন। আজকে তাহলে উঠি। সাবধানে যাবেন। দুটো ফ্যামিলি অনেক সুন্দর, সবার আচরণ অমায়িক। আবির আয়রা চলে এসেছে। এখানে তাদের নিয়মগুলো শেষ করতে রাত হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া করে আয়রাদের বাড়িতে আয়রার রুমের বারান্দায় দাঁড়িয়ে দুজনে ভাবছি না হওয়া কাজগুলো আজকে পূর্ণ করে নেই, কেমন? কিসের কাজ? সকালে মা বলল না নাতি নাতনি লাগবে, তো আজকে থেকে ম্যাচ শুরু করি। নির্লজ্জ বেহায়া বাদর, মুখে কিচ্ছু আটকায় না। তোমার ম্যাচ তোমার বাড়িতে ফিরে শুরু করবে। এখন আমার অপেক্ষা শেষ হবে না? এই রাতের পর না হয় আপনার অপেক্ষার অবসান ঘটানো। আচ্ছা কি আর করা, আমি তো একজন নিরীহ পুরুষ। আপনার যখন কৃপা হবে তখন আমাকে ডাকবেন। চিন্তা করো না, সবুরে মেওয়া ফলে, না পাওয়া ভালোবাসা পুষিয়ে দিব। আচ্ছা দেখা যাবে মহারানী আপনি কতটা পোষাতে পারেন। এখন কাছে আসো, জড়িয়ে ধরি। আমার হৃদয়ে তোমার অভাব অনুভব হচ্ছে। পাজি, আসো রুমে যাই, অনেক রাত হয়েছে। চলো। আয়রাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। পরের দিন নতুন একটি সূর্য উদয় হয়। কিচির মিচির পাখির ডাক, হালকা রৌদ্র এসে ছুঁয়ে দিল আয়রাকে। ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখে নিষ্পাপ একটা মুখ, 1000 বছর চেয়ে থাকা যাবে। আবিরের চুলে হাত বুলিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আবিরের তখন ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে আয়রা এক ধ্যানে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্যার। সকাল সকাল পুরুষ নির্যাতন হচ্ছে? মানে আমি তোমাকে নির্যাতন করি? সকালবেলা আমাকে রাখিও না। তাই নয় তো কি, পোড়া একটি টেবিল ভর্তি খাবার সামনে সাজানো, খেতে গেলে এখন নয় এটা নয় সেটা নয়, হি হি। ভালো হবে না বলে দিলাম, একদম মজা করবে না। আমি রেগে গেলে তোমার সব কয়টি চুল ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিব। আয়রাকে রাগলে গাল দুটি লাল হয়ে যায়। আবির সবসময় দুষ্টুমি করে আয়রাকে রাগায়। আজকে একটু বেশিই রাগিয়ে দিয়েছে, তাই জোর করে বুকের সাথে চেপে ধরেছে। ওই ছাড়ো বলছি, তোমার সাথে কথা নেই। কথা বলতে হবে না, এখন চুপ করে থাকো। সরি, দুষ্টুমি করছি। আমাদের কিন্তু আজকে একটু আগে বের হতে হবে। বাড়িতে ফিরে আমার কিছু কাজ আছে। আজকেই চলে যাব। বাড়িতে ফিরে ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। ডেভিল একটা, যাও ফ্রেশ হয়ে আসো। মুখের দরজা জানালা সবকিছু ভেঙে গেছে। ভুল কিছু বলছি নাকি? আচ্ছা উঠো। আয়রাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে তারা দুজন রওনা হয়। বাড়ির দিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আয়রা গাড়িতে একটু ঘুমিয়ে পড়ে। আবির আয়রাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। বাড়িতে ফিরে আবির গাড়ি থেকে নেমে আয়রাকে ডাকতে যায়। আয়রা উঠো, চলে আসছি। এসে গেছি। কখন আসলাম? 2 ঘন্টা আগে। কি? আরে না পাগলি, মাত্র আসলাম। আস্তে আস্তে নেমে এসো। মা কোথায় তুমি? আমরা চলে আসছি। এই তো বাবা, আমি এখানে ভালো আছি, তোরা? আসসালামু আলাইকুম আম্মু, আমরা ভালো আছি। তুমি ভালো আছো? রান্নাঘরে কি করছো এখন? আমাকে দেখিয়ে দাও, আমি করছি। শোনো মেয়ের কথা, মাত্র বাসায় আসলো, রুমে যাও, ফ্রেশ হয়ে নিচে এসো। আচ্ছা মা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আবির ল্যাপটপে 1 ঘন্টা কাজ করলো। আবিরের রেজাল্ট ভালো হওয়াতে ওই কলেজেই শিক্ষকতা করার সুযোগ পায়। তারপর 3 জন মিলে রাতের খাবার শেষ করে রুমে ফিরে আসে। আয়রা চোখ বন্ধ করো, কেন? সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করো। আবার কোনো দুষ্টুমি করলে আমি কিন্তু আম্মুর কাছে গিয়ে ঘুমাবো। আরে পাগলি না, চোখ বন্ধ করো চুপ করে। ওকে। এবার চোখ খুলো। চোখ মেলে আয়রা তো অবাক। একটা বেলি ফুলের মালা, কালো পাতলা সিল্কের শাড়ি, শর্ট স্লিপের ব্লাউজ,
তুমি কখন আনলে? তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে। এখন এগুলো পড়ো, আমি মন ভরে তোমাকে দেখব। ওকে, আপনার মতলব খানা কি? ফাইনাল ম্যাচ। ওই শয়তান বাদর টিকটিকি, আমি এসব পারবো না, আমি এসব পরবো না। তুমি সব সময় মজা করো। যাও শোনা ফার্স্ট, না হলে আমি পরিয়ে দিচ্ছি। এই না না না, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর আয়রা শাড়ি পরে বের হয়ে এলো। কালো পাতলা শাড়িতে ধবধবে সাদা পেটে স্পষ্ট দেখা যাচ্ছে। আয়রার এই রূপ দেখে আবিরের এক প্রকার নেশা চলে আসছে। তারপর আয়নার সামনে এনে চুলগুলো ছেড়ে দিয়ে তাতে আবিরে নিজ হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। আয়রাও আবিরের গভীর স্পর্শ পেয়ে শিহরিত হয়ে যায়। শরীরের প্রতিটি পশম জানান দিচ্ছে এই স্পর্শে তারা আনন্দিত। আবির পকেট থেকে একটা নেকলেস বের করে আয়রাকে পরিয়ে দিল, সাথে সাথে গলায় চুম্বন করলো। আয়রাও আবিরের পিঠে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়রাকে কোলে তুলে বিছানায় শুয়ে লাইট অফ করে হালকা রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিল। স্পিকারে সফট মিউজিক অন করে দিল। এখন পরিবেশটা একদমই রোমান্টিক। সোনা বউ রেডি? তোমার ডাকে সাড়া না দিয়ে পারা যায়? তুমি আমার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা জাগ্রত করেছো। এখন তোমার আদর না পেয়ে শান্ত হবে না। রাতের অন্ধকারে সাক্ষী থাকলো দুটি ভালোবাসার। রাতের অন্ধকারে সাক্ষী থাকলো দুটি মানুষের পবিত্র মিলনের। ঝিঝি পোকার ডাক আর ভারী নিঃশ্বাসের শব্দে জানান দিচ্ছে দুটি দেহ এক হওয়ার প্রশান্তির। সোনা বউ আবার শুরু করি? স্টপ ইট, আমি মনে হয় চলে যাচ্ছি। যেতে চাইলেই কি দিব নাকি? এখন আমার মিষ্টি খেতে হবে। একসাথে এত খেলে ডায়াবেটিস হবে। তখন তোমাকে কোলে নিয়ে হাঁটবো। দুষ্টু একটা, তোমার সাথে পারা যাবে না। পারবেও না। তারপর আবির আয়রাকে লম্বা একটা কিস করে তারপর ক্লান্ত দেহে দুজনে ঘুমের দেশে পাড়ি জমায়। সকালের হালকা রোদ এসে চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আয়রার। চোখ কষলে চেয়ে দেখে আবিরের উন্মুক্ত বুকে লেপ্টে আছে। রাতে পরা কালো শাড়িটা ফ্লোরে পড়ে আছে। চুলে দেওয়া ফুলের মালাটা ছিঁড়ে পুরো বিছানায় ছড়িয়ে আছে। রাতের কথা মনে পড়তেই একরাশ লজ্জা এসে ভর করলো চোখে মুখে। আবিরের কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আস্তে আস্তে নেমে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়। একটি নীল রঙের থ্রিপিস পরেছে আয়রা। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আবির ওঠো। ওই আবির, অনেক বেলা হয়েছে, উঠে ফ্রেশ হয়ে নাও। বাহ, আমি কি স্বপ্ন দেখছি? এ কোন সুন্দরী রমণী ভেজা চুলে আমার সামনে। এই রমণীকে দেখলে আমার মস্তিষ্কে নেশা ধরে যায়। কাছে পাওয়ার প্রবল ইচ্ছে বারবার জাগ্রত হয়। সকাল সকাল দুষ্টুমি ছেড়ে তাড়াতাড়ি ওঠো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ওকে ম্যাডাম, যাও। বৌমা উঠে গেছো? হ্যাঁ মা, আপনি আসুন, আমি সবার জন্য চা বানাই। আচ্ছা, আজকে তাহলে বৌমার হাতে চা খেয়ে দিনটা শুরু হোক। ঠিক আছে, আপনি বসুন। আয়রা তিনজনের জন্য চা বানিয়ে এক কাপ শাশুড়িকে দিয়ে নেয় আগে। তারপর আবিরের জন্য চা নিয়ে রুমে যায়। গিয়ে দেখে আবিরের গোসল হয়েছে, টাওয়েল পেঁচিয়ে রুমে আসছে। অসম্ভব সুন্দর লাগছে। উন্মুক্ত পিঠে বিন্দু বিন্দু পানি জমে আছে। আয়রা মনে মনে বলছে, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া এমন একটি মানুষের সাথে আমার ভাগ্য মিলিয়ে দেওয়ার জন্য। ও ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? আমার পৃথিবী তোমাতেই সীমাবদ্ধ, তো এর বাইরে হারানোর চান্স নেই স্যার। চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিচে আসো। তুমি খাবে না? হ্যাঁ, আমি আম্মুর সাথে নিচে বসে খাবো। তাহলে আমাকে তোমাদের শাশুড়ি বৌমার থেকে আলাদা করে দিচ্ছ? পাগল একটা, মুখে যা আসে তাই বলে। আমার চাও নিচে নিয়ে যাও, সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা এসো, তুমি কি আজকে কোথাও বের হবে? হ্যাঁ, একটু কলেজে যাব, তাড়াতাড়ি চলে আসব। তুমি বিকেলে রেডি হয়ে থেকো, আমরা বের হব। কোথায়? সারপ্রাইজ। আচ্ছা চলো। ওরা তিনজনে মিলে নাস্তা করছে। হাসি খুশি সুন্দর একটি পরিবার। সবার হাসির সাথে হাসছে বাড়ির প্রতিটি দেয়াল। মা, এখন তো দেখছি তোমার ভালোবাসা ভাগ হয়ে গেছে। দেখো দেখি পাগল ছেলের কথা। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বাড়ে, বই কমে না। আয়রা আমার বৌমা নয়, আমার মেয়ে। তেমনি আমিও তার শাশুড়ি নই, বরং তার মা হয়ে থাকতে চাই। দেখেছেন মা, আপনার ছেলে কতটা হিংসুটে। মোটেও না। আচ্ছা মা, আমি একটু বের হচ্ছি। সাবধানে যাস বাবা, দুপুরে বাসায় ফিরে লাঞ্চ করবি কেমন? আচ্ছা মা। আয়রা, গেলাম।
আয়রা মাথা নেড়ে আবিরকে বিদায় দিল। খাওয়ার পর শাশুড়ি বৌমা মিলে গল্পের জুড়ি মিলে বসলো। আবিরের বাবা মারা গেছেন আরো 5 বছর আগেই। আবির হলো তাদের আদরের একমাত্র সন্তান। জানো বৌমা, আবিরটা হয়েছে একদম তোমার শ্বশুরের মতো। ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই আমার পরম পাওয়া। আমি চাই সারা জীবন তোমরা এমন হাসি খুশিভাবে থাকো। আবির কি খেতে পছন্দ করে যদি আপনি দেখিয়ে দেন, তাহলে আমি নিজে হাতে রান্না করি। ওর সবচেয়ে বেশি পছন্দ ইলিশ মাছ, ফ্রিজে আছে, আমি বের করে রাখছি। মা, আপনার ছেলে বলল বিকেলে কোথাও ঘুরতে যাবে। আপনি চলুন আমাদের সাথে, অনেক মজা হবে। আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা দুজন মিলে ঘুরে আসো, ভালো লাগবে। আয়রা আজকে নিজের হাতে রান্না করছে, শাশুড়ির পাশে বসে সবকিছু দেখিয়ে দিচ্ছে। আয়রা এতটা কাজ পারে না, তবুও মন দিয়ে করার চেষ্টা করছে। দুপুরে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিল। মা, আজকে রান্নাটা অন্যরকম মনে হচ্ছে। আজকে সবকিছু বৌমা করেছে, আমাকে কিছু করতেই দিল না। রান্না তো খেতে ভালো হয়েছে। তাই তো বলি, রান্নাটা আজকে অন্যরকম লাগছে। একটু ভালো হয়নি, বুঝলে? মায়ের থেকে ভালো করে শিখবে। কি? ওঠো, এক্ষুনি ওঠো বলছি। কেন? খাবার শেষ করে উঠবো। খেতে হবে না তোমাকে, আজকে তোমার খাওয়া বন্ধ। যাও, বাইরে থেকে খেয়ে আসো। আরে প্লেটটা দাও, এখন খাবার নষ্ট করা ঠিক নয়। হোক, তোমাকে আমার রান্না খেতে হবে না। আয়রা রেগে গিয়ে প্লেট নিয়ে খাবার ফেলে দিল। তারপর রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। আবির রুমে ফিরে দেখে আয়রা রাগে লাল টুকটুকে হয়ে আসছে। মনে মনে বলে, কি রাগী মেয়ে রে বাবা, একটা কথা বলেছি রেগে আগুন। আর কিছু বললে তো আমাকে বাসায় থাকতে দিবে না। এখন যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে। আয়রা সোনা, লাভ ইউ। ওই, তুমি আমার সাথে একদম কোনো কথা বলবে না। সরি, এদিকে তাকাও, মজা করেছি। তুমি আরও রেগে গেছো। তুমি বললে এখন কান ধরে উঠবস করি, দেখো। 1 2 3। হয়েছে, আর করতে হবে না। এখন তো এই প্যাঁচার মতো মুখোশ খুলে হাসো। হয়েছে। ও সোনা, রেডি হয়ে এসো, বের হব। আরও দেরি করলে অনেক রাত হয়ে যাবে। রাত হলেও আমার সমস্যা নেই, আমাকে পাহারা দেওয়ার মতো লোক আছে। আমার রেডি হতে 1 ঘন্টা লাগবে, চুপচাপ 1 ঘন্টা বসে থাকবে। ঠিক আছে, যাও। আবির একটু চোখ বুজেছিল হঠাৎ করে। এই, আমার শাড়ির কুচিটা ধরো ফার্স্ট। হ্যাঁ দাও, হয়েছে, তাড়াতাড়ি করো সোনা। ওকে। এই আবির, জানো, দেখো তো আমাকে কেমন লাগছে। একদমই বাজে না, মনে হচ্ছে আকাশের চাঁদ আমার সামনে। আসো, একটু জড়িয়ে ধরি। এখন একদম দুষ্টুমি নয় স্যার, চলুন বের হই, মাকে বলে আসি। তুমি গাড়ি বের করো। ওকে। আম্মু, আমরা গেলাম, তোমার জন্য কিছু লাগবে? না মা, আমার কিচ্ছু লাগবে না, সাবধানে যেও। গাড়িতে করে বিয়ের পর দুজনে একসাথে প্রথম বের হওয়া। বেশি দূরে যায়নি তারা। যেখানে একটা নদীর তীরে গিয়ে গাড়ি থামায়, সেখানে বড় একটা মাঠ, অনেক লোকজন, কিন্তু সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে। মানুষ থাকলেও পরিবেশ একদম নীরব। মনে হচ্ছে এখানে সবাই সারাদিনের ব্যস্ততার পর ক্লান্তি দূর করতে আসে। আবির আয়রার হাত ধরে পাশাপাশি বসে আছে। তোমার ভালো লাগছে সোনা? তুমি থাকলে তো সব জায়গায় ভালো লাগে। এই যে বাদাম নিয়ে আসো, এই যে বাদাম নিয়ে এসো। চাচা, 20 টাকার বাদাম দেন। নেন বাবা। আয়রা, এই যে বাদাম। আর একটা কথা, কালকে তোমাকে বলেছি সারপ্রাইজ আছে। হ্যাঁ, কিন্তু কি সারপ্রাইজ সেটা তো বললে না। হ্যাঁ, এখন বলবো, কিন্তু আমি যা চাইবো তা দিতে হবে। একটু ভেবে হ্যাঁ দেব, কি বলো? আমি কি চাই রাতে বলবো। আর আমরা আগামী শুক্রবার রাঙামাটি যাব, তোমার শখের জায়গা। সত্য? হুম। ইয়াহু, আমি অনেক খুশি। কালকে শপিং করতে যাব, আসো, তোমাকে ফুচকা খাওয়াই। আর এখানে চা অনেক বেশি মজা হয়। আচ্ছা চলো। আবির আয়রা দুজনের খুনসুটি, দুজন দুজনকে ফুচকা খাইয়ে দিচ্ছে। তারপর 9টার দিকে বাড়ির দিকে রওনা হয়। সাথে কথা শাশুড়ির জন্য ফুচকা নিয়ে আসে। আম্মু, আমরা এসে গেছি, তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি, আসো খেয়ে নাও। আমার জন্য আবার এসব আনতে গেলে কেন? আচ্ছা দাও দেখি। আম্মু, তোমার চোখে পানি কেন? ফুচকা দেখে তোমার শ্বশুরের কথা মনে পড়ে গেল।
প্রতি সপ্তাহে ছুটির দিনে আমরা বাইরে গিয়ে ফুচকা খেতাম। তোমার শ্বশুর এসব খেত না, তবুও আমার খাওয়া দেখে নাকি তৃপ্তি পেত। আম্মু একদম মন খারাপ নয়, খাও তুমি, আমি গিয়ে ফ্রেশ হই। আচ্ছা যাও। মা মা আমরা শুক্রবার রাঙামাটি যাব, তুমি কি বলো? ভালো তো, টিকিট কেটে ফেলেছিস? না মা, কালকে কাটবো। রাতে রুমে এসে আবির আয়রাকে বলল, আমি তোমার কাছে কি চাই শুনবে না? হ্যাঁ বলো। বারবার শতবার শুধু তোমাকেই চাই, দিবে না? যাও দুষ্টু। অনেক বেশি দুষ্টুমি করতে ইচ্ছে করছে, কাছে এসো, আর কোনো কথা বলো না। আবির আয়রাকে জড়িয়ে ধরে শুধু কিস করলো অনেক সময়, আস্তে আস্তে গড়ায়। তারপর আয়রার ওই ফর্সা পেটে আয়রাও কেমন অস্থির হয়ে গেছে। আবিরের চুলগুলো শক্ত করে টেনে ধরলো। আজ রাতও তাদের আনন্দের সাক্ষী হয়ে থাকলো। তো পরের দিন আবির আয়রাকে নিয়ে শপিং করতে গেল। সুন্দর দেখে 4টা শাড়ি নিল, 2টা চুড়িদার নিল। আবিরের নজর গেল একটা লাল রঙের নাইটির উপর। আয়রার চোখের অগোচরে সেটাও নিল। কেনাকাটা শেষ করে টিকিট কেটে তারা বাড়ি ফিরল। আজকে রাতে সবকিছু গুছিয়ে রাখতে হবে, সকালে বের হওয়া লাগবে। আবির এক ফাঁকে নাইটের ড্রেসটা নিয়ে নিল। সবকিছু শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ট্রেন চলছে তার আপন গতিতে। জানালার পাশে বসে আবিরের কাঁধে মাথা রেখে বাইরের প্রকৃতি দেখছে আয়রা। তারা দুজনে থাকার জন্য কাপ্তাই লেকের কাছাকাছি একটা রিসর্ট নেয়, যেখানে প্রকৃতি খুব কাছ থেকে উপভোগ করা যায়। সন্ধ্যা হলো তাদের পৌঁছাতে। তারপর রিসর্টে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলো তারা আদিবাসীদের দেখতে। তোমার ভালো লাগছে? খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি। আগামীকাল সকালে আমরা শুভলং ঝর্ণা দেখতে যাব, আর আরও সারপ্রাইজ আছে তোমার জন্য। আজকে জার্নি হয়েছে, চলো রিসর্টে ফিরে যাই। তোমার সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগছে, আর একটু হাঁটি। আবির মনে মনে বলে, আজকে তোমার আরো বেশি ভালো লাগবে যখন সারপ্রাইজ পাবে। আবির প্লেনে করে আয়রাকে নিয়ে বের হয়েছে, আর হোটেল বয়গুলোকে কাজ দিয়ে আসছে পুরো রুমটি ফুল আর ক্যান্ডেল বাতি দিয়ে সাজাতে, আর আয়রার ফেভারিট স্ট্রবেরি কেক সাজিয়ে রাখতে। আজকে নয়, চলো কালকে যত খুশি ঘুরবে। চলো। এতক্ষণে সাজানো কমপ্লিট। রুমের সামনে এসে মিনিট, চোখ বন্ধ, দাঁড়াও। এই আমি চোখ বেঁধে দিলাম, যখন বলবো তখন খুলবে। উফ, কি করছো তুমি? তোমাকে খুন করব, চুপচাপ আমার সাথে এসো, কোনো কথা বলবে না। এই যে এই ড্রেসটা পরো। আবির, হঠাৎ তোমার কি হয়েছে? আমার কিন্তু ভয় হচ্ছে। যা করতে বলেছি করো। আয়রা ভয় পেয়ে ড্রেসটা পরে নেয়, আর মনে মনে ভাবে কি হয়েছে হঠাৎ করে আবিরের। ড্রেস পরা হলে আবির ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। তারপর আয়রাকে কেকটার সামনে দাঁড় করিয়ে একটা ফুল একটা ফুল হাতে নিয়ে প্রপোজ করে, ইউ উইল বি মাই লাইফ লং কম্পেনিয়ন, আই লাভ ইউ, ওপেন ইউর আইস। আয়রা তো অবাক, এর চরম পর্যায়ে চলে গেছে। এসব কি আবির? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এটাই তোমার জন্য সারপ্রাইজ। আজকের এই দিনে কলেজে সবার সামনে তোমাকে প্রপোজ করেছিলাম, তোমার মনে আছে? মাই কুইন। থ্যাংক ইউ অ্যান্ড অলসো লাভ ইউ। এতক্ষণে আয়রা তার পরনের ড্রেসটা খেয়াল করে। আবির, এই ড্রেস কখন কিনলে? ওই দিন তোমাকে দেখাইনি, তোমার প্রিন্সিপাল বাবা আমাকে 15 দিন ছুটি দিয়েছে। এখন যদি শুনে তার মেয়েকে খুশি করতে পারিনি তাহলে কেমন দেখায়? এখন তো তুমি আমাকে একটু খুশি করো। তোমাকে আনন্দ দেওয়ার মধ্যে আমার সুখ। আবির আয়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে কেক কেটে মুখে দেয়। আয়রাও আবিরকে কেক খাওয়ায়। লাল রঙের এই ড্রেসটাতে আয়রাকে আরো বেশি সুন্দর লাগছে। আবির নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর নিজের সবটুকু নিংড়ে দিয়ে সুখ দেয় আয়রাকে। সুখের সাগরে ভাসতে থাকে দুটি দেহ। আজকেও আরেকটি স্পেশাল রাত। নীরব পরিবেশে দুজনে ভারী নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে। একসময় ক্লান্ত দেহ এলিয়ে দেয় আয়রার উপর। তুমি কি আমার দেওয়া আদরে সন্তুষ্ট? তুমি সবসময় তোমার প্রতি সন্তুষ্ট। এখন চলো ঘুমাই, প্রচুর গরম লাগছে। বুকে এসো, নইলে এখানে খালি লাগে। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ঝর্ণা দেখতে যাবে।
একটা গাড়ি নিয়ে বে- একটা গাড়ি নিয়ে সেখানে যায়। আয়রা তো ঝর্ণা দেখে ভীষণ খুশি। কি করবে বুঝতে না পেরে নেমে যায় ঝর্ণার জলে। অনেক বেশি সময় ভিজে। আবিরের জোড়াজুড়িতে দুপুরের খাবার রুমে ফিরে খেতে হয়। বিপত্তি হয় রাতে। আয়রার প্রচুর পরিমাণে জ্বর এসে যায়। আবির অনেকটাই ঘাবড়ে যায়। মাথার অনেক জলপট্টি দেয়। সকালের দিকে একটু কমে। আমিরের অনেক কষ্ট হচ্ছে আয়রার এমন অবস্থা দেখে। তাই ডিসিশন নেয় আজকেই ঢাকায় ব্যাক করবে। আয়রা একটু ঘুমিয়েছে। আবির সবকিছু গুছিয়ে ফেলে। তারপর আয়রা, ও আয়রা শোনাবো, হুম। উঠো একটু কষ্ট করে, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসছি, একটু চোখে মুখে পানি দিয়ে আসি। দাঁড়াও, আমি ধরে নিয়ে যাচ্ছি, না হলে পড়ে যাবে। আমি পারবো তো। কথা বলো না প্লিজ, তোমার কিছু হয়ে গেছে, আমি শেষ হয়ে যাব। দেখতে দেখতে বিয়ের 2 মাস পার হয়ে গেছে। আবির এখন নিয়মিত কলেজে যায়। আয়রা তার শাশুড়ি থেকে মোটামুটি সংসারের অনেক কাজই শিখে ফেলেছে। এখন একেবারে সংসারী মেয়ে। শাশুড়ি বউয়ের গল্পে হাসি ঠাট্টা, বাড়িটি পুরো জমজমাট। আবিরের মা কিছুদিন ধরে খেয়াল করে আয়রা কেমন যেন খেতে চায় না। সব সময় বলে ভালো লাগে না। উনি একটা কিছু ভেবে মুচকি মুচকি হাসে। বৌমা চলো তো একটু বাইরে যাই। কেন আম্মু, তোমার কিছু হয়েছে? আমার নয়, মনে হচ্ছে তোমার কিছু হয়েছে। তুমি কি পিরিয়ড মিস করেছো বৌমা? এটা তো আয়রার মাথায় ছিল না। হঠাৎ করে মনে পড়ে, তাই লজ্জায় পেয়ে যায়। আবার মনে মনে খুশিও হয়। রেডি হয়ে শাশুড়ির সাথে বের হয়। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে। তারপর জানতে পারে প্রেগন্যান্ট। তবে আয়রার পেটে টুইন বেবির অস্তিত্ব পাওয়া গেছে। এটা শুনে আয়রা একটু ঘাবড়ে যায়। শাশুড়ি তাকে ভরসা দেয়। বাসায় ফিরে ফোন করে আয়রার বাবাকে। আসসালামু আলাইকুম। বেআই সাহেব কেমন আছেন? এখন কিন্তু ভালো না থেকে পারবেন না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু কি হয়েছে বিআইন? জলদি করে ডবল ডবল মিষ্টি পাঠানোর ব্যবস্থা করুন। আপনি নানা হচ্ছেন, তাও দুজনের। আলহামদুলিল্লাহ, খুবই খুশি সংবাদ। দুজনে মানে বুঝতে পারলাম না। বৌমার টুইন্স বেবি হবে, দোয়া করবেন। এখন রাখি। আচ্ছা, আপনি এখন রাখেন, আমি আবিরকে আজকে আগে বাসায় পাঠাচ্ছি। কিছুক্ষণ পর আবির দৌড়ে বাসায় আসে। আবিরকে বলে পাঠানো হয় আয়রা অসুস্থ। এসে দেখে বসে বসে আচার খাচ্ছে। আয়রা, তুমি না অসুস্থ? বাবা বলল। ছিলাম, এখন ভালো হয়ে গেছি। ও কিছু না, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে এসো। আচ্ছা। আয়রার কথাটা মুখে বলতে একটু লজ্জা লাগছে, তাই রুমে সুন্দর করে সাজিয়ে রাখছে যাতে আবির বুঝতে পারে। খাটের উপর 2টি বড় বালিশ, মাঝখানে একটি ছোট বালিশ রাখছে। প্রথমে আবির বিষয়টি খেয়াল করেনি। যখন আলমারি খুলে কাপড় বের করবে তখন দেখে তাদের কাপড়ের পাশে ছোট বাচ্চার কাপড় রাখা। এবার আবির বুঝতে পারে আয়রার আচার খাওয়ার কারণ। আয়রা, আয়রা রুমে এসো, আমার টাওয়েলটা পাচ্ছি না। আয়রা ভাবছে সত্য, তাই রুমে আসে। আসার পর হঠাৎই করে আবির আয়রাকে জড়িয়ে ধরে একদম কোলে তুলে নেয়। আই, কি করছো? নামাও, পড়ে যাবো তো। কি ব্যাপার ম্যাডাম, আচার খাওয়া হচ্ছে? আমার ধারণা কি ঠিক? আজকে জানতে পারলাম, তবে ভয় হচ্ছে। ডাক্তার বলেছে টুইন বেবি। কথাটা শুনে আবির একটু ঘাবড়ে যায়, কারণ টুইন বেবি হওয়ার সময় অনেক প্রবলেম হয়। আবির একটু মুখটা মলিন করে। আয়রা, আমার অস্থির মুহূর্তের নিংড়ানো সুখ যে এখন তোমাকে খুব কষ্ট দিবে। দূর বোকা, এই কষ্টই তো আমার প্রকৃত সুখ। আমাদের ভালোবাসার অস্তিত্ব আসতে চলেছে। মা, এদিকে এসো। হ্যাঁ বাবা বলো। মা, আমি যখন বাসায় থাকবো না, তোমার দায়িত্ব এই ফাঁকিবাজ মেয়ে যেন কোনো কাজে হাত না লাগায়। ঠিক বলেছিস বাবা, আমার কথা একটু শুনতে চায় না। এখন শুধু রেস্ট করতে হবে, না হয় কিন্তু আমি রেগে যাব। আজকের পর থেকে আবির যতক্ষণ বাসায় থাকে আয়রাকে নিজের হাতে খাইয়ে দেয়। সবকিছু রুটিন মাফিক চলে, যেন শরীর সুস্থ থাকে। ওয়াশরুম থেকে শুরু করে রুমেও কার্পেট বিছিয়ে দিছে, যাতে স্লিপ খাওয়ার সম্ভাবনা নেই। ঠিকমতো চেক আপ করাচ্ছে। আয়রা এখন বড় পেট নিয়ে মেক্সি পরে। আবিরের কাছে মনে হয় এখন আয়রাকে আরো বেশি সুন্দর লাগছে। আয়রার পাগুলো হালকা হালকা ফুলে গেছে। আবির প্রতিদিন হাতে পায়ে মালিশ করে দেয়। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। আয়রার পেন হচ্ছে, তাই হাসপাতালে নিয়ে আসা হলো। আবির অনেক বেশি চিন্তিত। রক্তেরও ব্যবস্থা করে রাখছে আগেই।
আয়রার কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। প্রকৃত ভালোবাসাগুলো তো এমনই, একজনের কষ্ট অপরজন একটু হলেও অনুভব করে। অবশেষে কষ্টের অবসান ঘটিয়ে পৃথিবীর আলো দেখে দুটি ফুটফুটে মুখ। হুমায়রা, নিবিড় পড়তে বসো। হুমায়রা, নিবিড় পড়তে বসো, দুষ্টুমি করো না। বৌমা একটু খেলুক ওরা, আমি দেখছি। আপনার নাতিরা যা দুষ্টু, এক্ষুনি ঝগড়া লেগে যাবে। কি হয়েছে? আমার পাখিগুলো কোথায়? ওরা খেলছে মায়ের সাথে। তুমি ফ্রেশ হয়ে এসো, খাবার দিই। এই শুনো না, আমারও খেলা করতে ইচ্ছে হচ্ছে। আমার মনে হয় ঘরে আরেক জোড়া পাখি থাকলে আরো ভালো হবে, ঠিক না? যাও যাও, নির্লজ্জ। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিন, বাকিটা পরে ভাববো। আজকে কিন্তু আমাদের 7ম বিবাহ বার্ষিকী। আজকে ও তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে এসেছি। আয়রা ওই দিন একটা ছেলে এবং একটি মেয়ে জন্ম দেয়, আর তাদের নাম হুমায়রা নিবিড়। প্রচুর দুষ্টু। রাতে তাদের ঘুম পাড়িয়ে প্রতি বছরের মতো এবারেও আয়রা সাজে খোপায় ফুলের মালা, যেন নবদম্পতি। আমির আয়রাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসা ঠিক প্রথম দিনের মতোই, একটুও কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। আজও একটি শান্তিময় ভালোবাসার রাত পার করলো দুজন। ভালোবাসা অবিরাম থাকুক তাদের জীবনে। সমাপ্ত।